আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। করোনার এই মহামারীর মধ্যে আমাদের অনলাইন ভিডিও ক্লাস এগিয়ে চলছে। আজ আমরা রসায়ন প্রথম পত্রের প্রথম অধ্যায়ের ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার এই বিষয়ে আলোচনা করছিলাম। তো এই বিষয়ের ভিতরে একটা টপিকস হচ্ছে প্রাইমারি ও সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। আমরা আজকে এই প্রাইমারি ও সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ এটা দিয়ে আলোচনা শুরু করব এবং দেখা যাক সামনে আমরা কতদূর এই ক্লাসটা যেতে পারি। তো আমরা এখানে দেখি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ এক্ষেত্রে বলা হচ্ছে যেসব শুষ্ক রাসায়নিক পদার্থ বিশুদ্ধ অবস্থায় প্রস্তুত করা যায়, অর্থাৎ প্রস্তুত করতে যে এটা পিওর থাকে, পরিপূর্ণ পিওর থাকে, কোনো ভেজাল থাকে না, এই একটা বিষয়। 2 নম্বর পয়েন্ট বলা হচ্ছে বাতাসের সংস্পর্শে জলীয় বাষ্প বা অক্সিজেন সহ বিক্রিয়া করে না, অর্থাৎ বাতাসে যে অক্সিজেন থাকে বা পানি থাকে জলীয় বাষ্প রূপে, এদের সাথে বিক্রিয়া করে না। ওজন নেয়ার সময় রাসায়নিক নিকটিকে ক্ষয় করে না, অর্থাৎ করসিভ টাইপের নয় এই পদার্থগুলো বা ক্ষয়কারী নয়। রাসায়নিক নিকটির পাল্লায় যদি একটু লাগে বা পড়ে যায় বা নিকটির যে বাটখারা থাকে সেখানে যদি লাগে তাহলে তাদেরকে ক্ষয় করে না। 4 নম্বর পয়েন্ট বলা হচ্ছে দ্রবণের ঘনমাত্রা দীর্ঘকাল অপরিবর্তিত রাখতে পারে। এই 4টা পয়েন্ট প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের 4টা বৈশিষ্ট্য এখানে বলা হচ্ছে। আমি বৈশিষ্ট্যগুলো আবার বলছি। যেসব শুষ্ক রাসায়নিক পদার্থ বিশুদ্ধ অবস্থায় প্রস্তুত করা যায়, বাতাসের সংস্পর্শে জলীয় বাষ্প বা অক্সিজেন সহ বিক্রিয়া করে না, ওজন নেয়ার সময় রাসায়নিক নিকটিকে ক্ষয় করে না, দ্রবণের ঘনমাত্রা দীর্ঘকাল অপরিবর্তিত রাখে। এই 4টা পয়েন্ট, এই সকল পদার্থকে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ বলে। অর্থাৎ এই 4টি বৈশিষ্ট্যের সবগুলোই থাকলে তাকে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ বলা হবে। যে কোনো একটি বৈশিষ্ট্য অনুপস্থিত থাকলে তাকে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ বলা হয় না। খুব গুরুত্বপূর্ণ কথা, দেখো 4টা বৈশিষ্ট্য সবগুলো থাকলেই হবে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। যে কোনো একটা বৈশিষ্ট্য যদি অ্যাবসেন্ট থাকে বা অনুপস্থিত থাকে তাহলে তাকে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ বলা হচ্ছে না। উদাহরণস্বরূপ কিছু পদার্থের এখানে সংকেত দেওয়া আছে। সোডিয়াম কার্বনেট, অক্সালিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিডে 2 মোল পানি থাকে। এরপরে আছে পটাশিয়াম ডাইক্রোমেট, সোডিয়াম অক্সালেট, ক্যালসিয়াম অক্সালেট প্রভৃতি। এই সকল পদার্থগুলো সব প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। অর্থাৎ উপরের যে 4টা বৈশিষ্ট্য আছে এই বৈশিষ্ট্যগুলো এই পদার্থের ভিতরে বিদ্যমান। এখন আমরা দেখি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ কাকে বলে। যেসব শুষ্ক রাসায়নিক পদার্থ, এরও 4টা বৈশিষ্ট্য সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থের, এবং উপরের যে 4টা বৈশিষ্ট্য আছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের, সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থের ক্ষেত্রে ওই বৈশিষ্ট্যগুলোই ঠিক বিপরীতভাবে। দেখো, যেসব শুষ্ক রাসায়নিক পদার্থ বিশুদ্ধ অবস্থায় প্রস্তুত করা যায় না, প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ বিশুদ্ধ অবস্থায় প্রস্তুত করা যায় 1 নম্বর পয়েন্ট। সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ বলা হচ্ছে বিশুদ্ধ অবস্থায় প্রস্তুত করা যায় না, বাতাসের সংস্পর্শে জলীয় বাষ্প বা অক্সিজেন সহ বিক্রিয়া করে। ওর 2 নম্বর পয়েন্ট ছিল প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের 2 নম্বর পয়েন্ট বাতাসের সংস্পর্শে জলীয় বাষ্প বা অক্সিজেন সহ বিক্রিয়া করে না। এখানে হচ্ছে করে, অর্থাৎ বিপরীত। প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের বৈশিষ্ট্যগুলো ঠিক বিপরীত হচ্ছে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থের বৈশিষ্ট্যগুলো। 3 নম্বর পয়েন্ট দেখো, ওজন নেওয়ার সময় রাসায়নিক নিকটিকে ক্ষয় করে, যেটা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ করতো না, এবং দ্রবণের ঘনমাত্রা দীর্ঘকাল অপরিবর্তিত রাখতে পারে না। এই 4টা বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যগুলো আমি আবার একত্রে বলছি। যেসব শুষ্ক রাসায়নিক পদার্থ বিশুদ্ধ অবস্থায় প্রস্তুত করা যায় না, বাতাসের সংস্পর্শে জলীয় বাষ্প বা অক্সিজেন সহ বিক্রিয়া করে। 3 নম্বর পয়েন্ট, ওজন নেওয়ার সময় রাসায়নিক নিকটিকে ক্ষয় করে। 4 নম্বর পয়েন্ট, দ্রবণের ঘনমাত্রা দীর্ঘকাল অপরিবর্তিত রাখতে পারে না, তাদেরকে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ বলে। অর্থাৎ এই 4টি বৈশিষ্ট্যের যে কোনো একটি বৈশিষ্ট্য বিদ্যমান থাকলে তাকে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ বলা হয়। আগের আমরা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের এক্ষেত্রে যদি দেখি 4টি বৈশিষ্ট্যের সবগুলোই বিদ্যমান থাকলে প্রাইমারি, আর এক্ষেত্রে বলা হচ্ছে 4টি বৈশিষ্ট্যের যে কোনো একটি বৈশিষ্ট্য বিদ্যমান থাকলে তাকে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ বলা হচ্ছে। এবং প্রাইমারি স্ট্যান্ডার্ড বলা হয়েছিল যে একটি বৈশিষ্ট্য অনুপস্থিত থাকলে সে আর প্রাইমারি থাকে না, সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ হয়ে যায়। ঠিক একইভাবে একই কথাই এখানে বলা হচ্ছে 4টি বৈশিষ্ট্যের যে কোনো একটি বৈশিষ্ট্য বিদ্যমান থাকলে তাকে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ বলা হয়। উদাহরণস্বরূপ কিছু সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থের সংকেত আমরা দেখছি। কস্টিক সোডা বা সোডিয়াম হাইড্রক্সাইড, কস্টিক পটাশ, পটাশিয়াম হাইড্রক্সাইড,
এরপরে সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, সোডিয়াম থায়োসালফেট প্রভৃতি। এই সকল পদার্থগুলো হচ্ছে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। তো এই আমরা প্রাইমারি এবং সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ সম্পর্কে মোটামুটি জানলাম। এখন আমরা দেখব বুরেট। ল্যাবরেটরিতে বিভিন্ন কাচের যন্ত্রপাতি থাকে। এই কাচের যন্ত্রপাতিগুলোর ভিতরে বহুল ব্যবহৃত একটা যন্ত্র হচ্ছে বুরেট, যেটা টাইট্রেশনের ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে। এই ধরনের বেশ কতগুলো কাচের যন্ত্রপাতি সম্পর্কে আমরা স্টেপ বাই স্টেপ এখন দেখব বা আলোচনা করব। এখানে আমরা প্রথম যে যন্ত্রটা দেখছি সেটা হচ্ছে বুরেট। তোমরা দেখো ডান পাশের ছবিতে বুরেট দেয়া আছে। হ্যাঁ, বুলেটের দুইটা অংশ দেয়া, অর্থাৎ উপরের মুখ যেটা এখানে 100 একটা পরিমাপ দেয়া আছে, অর্থাৎ 0 থেকে এটা হচ্ছে 100 মিলিলিটার পর্যন্ত এই বুলেটটা পরিমাপযোগ্য বা তরল ধারণ করতে পারে। এবং ডান পাশে বুলেটের নিচের অংশটা স্টপ কর্ক, এবং বুলেটের নিচের অংশটা চিকন হয়ে গেছে সেই অংশটা দেয়া আছে। নীল রঙের স্টপ কর্ক শো করতেছে ছবিতে। তো আমরা দেখি বুলেট সংক্রান্ত যে বিবরণ বা বর্ণনা এখানে কি বলা হচ্ছে। বুলেট হলো দাগ অঙ্কিত সমান ব্যাস বিশিষ্ট মোটা কাঁচনল, যার উপর মুখ খোলা ও নিচের মুখ সরু। বুলেট হচ্ছে এমন একটি কাঁচনল যার ব্যাস সমান থাকে এবং বিভিন্নভাবে দাগ অঙ্কিত থাকে, স্কেলে দাগ অঙ্কিত থাকে। এই দাগ দ্বারা বুলেটে তরল পদার্থের আয়তন পরিমাপ করা যায়। বুলেট হলো দাগাঙ্কিত সমান ব্যাস বিশিষ্ট মোটা কাঁচনল যার উপর মুখ খোলা, নিচের মুখ সরু। সরু মুখে লাগানো স্টপ কর্ক দ্বারা বুলেট থেকে দ্রবণের পতন নিয়ন্ত্রণ করা হয়। অর্থাৎ স্টপ কর্ক দ্বারা বুলেট কী পরিমাণে তরল সাপ্লাই দেবে বা ওখান থেকে পড়বে এটা নিয়ন্ত্রণ করা যায়। প্রথমে হয়তো খুব বেশি পরিমাণে একটু পড়লো একই ধারায়, পরবর্তীতে আমরা স্টপ কর্ক নিয়ন্ত্রণ করে ফোটায় ফোটায় ফেলতে পারি। ফোঁটা খুব দ্রুত পড়বে বা কি খুব ধীরে পড়বে, এটা আমরা এই স্টপ কর্ক দ্বারা নিয়ন্ত্রণ করতে পারি। তাই বলা হচ্ছে সরু মুখে লাগানো স্টপ কর্ক দ্বারা বুলেট থেকে দ্রবণের পতন নিয়ন্ত্রণ করা হয়। বুলেটের আয়তন 25 মিলিলিটার বা 50 মিলিলিটার হয়ে থাকে এবং 25 বা 50টি ভাগে দাগ অঙ্কিত করা থাকে। 25 মিলিলিটার 50 মিলিলিটার এখানে বলা হচ্ছে যে পরিমাপটা আসলে আমাদের ছবিতে যে বুলেটটা শো করতেছে সেটা কিন্তু 100 মিলিলিটার আয়তনে শো করতেছে, অর্থাৎ বর্ণনা যেটা দেওয়া হচ্ছে তার থেকেও অনেক বেশি আয়তনের বুলেট, এবং এর ভাগ সংখ্যাও 100ই আছে। প্রতি ভাগের আয়তন 1 মিলিলিটারকে আবার 10টি ভাগে দাগ অঙ্কিত করা থাকে, অর্থাৎ প্রত্যেকটা ভাগ যেটা সেইটাকে আরও 10টা ভাগে ভাগ করা থাকে। এবং এই 10টা ভাগে যে ভাগ করা হচ্ছে সেই 10টা ভাগের আবার ক্ষুদ্রতম একটি ভাগের আয়তন হচ্ছে 0.1 মিলিলিটার। অর্থাৎ বুলেট দ্বারা ক্ষুদ্রতম যে আয়তনটা পরিমাপ করা যায় সেটা হচ্ছে 0.1 মিলিলিটার বা 0.1 সেন্টিমিটার কিউব। এটা একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন যেটা অবজেক্টিভে এসে থাকে। তো আমরা এখানে দেখি বুলেট দ্বারা টাইট্রেশনে জানা ও অজানা ঘনমাত্রার দুটি দ্রবণের একটিকে ফানেলের মাধ্যমে বুলেটে নেওয়া হয়। টাইট্রেশন কাজে বুলেটটা ব্যবহৃত হয় এবং এই টাইট্রেশনে দুইটা দ্রবণ ব্যবহৃত হয়, একটার ঘনমাত্রা আমরা জানি আরেকটার ঘনমাত্রা জানি না। যেটার জানি না জানা ঘনমাত্রার দ্রবণ বা প্রমাণ দ্রবণের সাহায্যে অজানা ঘনমাত্রার দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করা হয়। তো এই কাজের জন্য এই দুটি দ্রবণের যে কোনো একটিকে ফানেলের মাধ্যমে বুলেটে নেওয়া হয়। এবং আমরা আগে কাচের যে একটা বৈশিষ্ট্য পড়ছি সেই অনুযায়ী বলতে গেলে ক্ষার দ্রবণ বাদ দিয়ে বা ক্ষারের পরিবর্তে অ্যাসিড দ্রবণ যদি থাকে টাইট্রেশনে, অ্যাসিড দ্রবণটাই মূলত বুলেটে নেওয়া হয় যাতে বুলেটের কাজ ক্ষয়প্রাপ্ত না হয় বা স্টপ কর্ক আটকে না যায়। এরপরে স্টপ কর্ক নিয়ন্ত্রণ করে প্রয়োজন অনুসারে বিভিন্ন আয়তনের দ্রবণ কনিক্যাল ফ্লাস্কে নিয়ে বিক্রিয়া ঘটানো হয়। অর্থাৎ স্টপ কর্ক খুলে দিয়ে কনিক্যাল ফ্লাস্কে বিভিন্ন আয়তনের দ্রবণ বুলেট থেকে নিয়ে ধীরে ধীরে বিক্রিয়া ঘটানো হয়। প্রথম দিকে একটু বেশি পরিমাণে নেওয়া হয় একটা নির্দিষ্ট আয়তন পর্যন্ত, তারপর ধীরে ধীরে ফোটায় ফোটায় নিয়ন্ত্রণ করা হয় যাতে বিক্রিয়া সমাপ্তি বিন্দুটা খুব সহজে দেখা যায় বা নির্ধারণ করা যায়।
টাইট্রেশন কাজে অর্থাৎ দুটি বিকারক দ্রবণের তুল্য পরিমাণ আয়তনকে মিশানোর কাজে বুরেট ব্যবহৃত হয়। এই হচ্ছে বুরেটের ব্যবহার টাইট্রেশনের জন্য, বা দুটি দ্রবণের আয়তনকে তুল্য পরিমাণে একটা নির্দিষ্ট পরিমাণে মিশানোর জন্য বুরেট ব্যবহৃত হয়ে থাকে। তো এই হচ্ছে বুরেট সম্পর্কিত আলোচনা। এটা ল্যাবরেটরির একটা খুব গুরুত্বপূর্ণ কাজ যন্ত্র। এটা পরিষ্কার করে নিতে হয়, পরিষ্কার করার সিস্টেম প্রথমে এটা ট্যাপের পানিতে ধুয়ে নিতে হবে। এরপরে এটা ক্রোমিক অ্যাসিড অর্থাৎ পটাশিয়াম ডাইক্রোমেট সালফিউরিক অ্যাসিড মিশ্রণ দ্বারা ধুতে হয়। অবশেষে পাতিত পানি দ্বারা আবার ধুয়ে নিয়ে তারপরে শুকায়ে এটা ব্যবহার উপযোগী করতে হয়। এটা হচ্ছে ব্যবহারের পূর্বে। ঠিক এই বুড়েট ব্যবহার শেষেও একে খুব ভালোভাবে ট্যাপের পানি দ্বারা ধুতে হবে, তারপরে পাতিত পানি দ্বারা ধুয়ে শুকায়ে রেখে দিতে হবে। বুলেট সংক্রান্ত আলোচনা এটুকুই। দেখি আমরা এরপরে কি ধরনের কাচের যন্ত্র আছে। হ্যাঁ, বুলেটের পরপরই আছে পিপেট। পিপেটও এক ধরনের কাচের যন্ত্র, যেটার দুই মুখ, উপর এবং নিচের মুখ সরু থাকে, মাঝখানে কিছুটা ফাঁপা টাইপের। এই পিপেট দ্বারা বিভিন্ন আয়তনের তরল এক পাত্র থেকে অন্য পাত্রে নেওয়া হয় বা স্থানান্তর করা হয়। পিপেটের গায়ে এখানে দেখো আয়তন দেওয়া আছে 10 মিলিলিটার, 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। এখানে গায়ে টিডি লেখা আছে, পেন্সিল দিয়ে গোল করা দেখছে, অর্থাৎ টু ডেলিভার। টিডি দ্বারা বোঝায় টু ডেলিভার। পরীক্ষাগারে নির্দিষ্ট আয়তনের প্রস্তুত দ্রবণকে এক পাত্র থেকে অন্য পাত্রে নেয়ার জন্য ব্যবহৃত নলাকার ও মাঝে বাল্ব আকৃতির কাচপাত্রকে পিপেট বলে। প্রিয় শিক্ষার্থী, তো পিপেট হচ্ছে পরীক্ষাগারে নির্দিষ্ট আয়তনের প্রস্তুত দ্রবণকে এক পাত্র থেকে অন্য পাত্রে নেয়ার জন্য ব্যবহৃত নলাকার ও মাঝে বাল্ব আকৃতির কাচপাত্র। এই পিপেট দুই প্রকার হতে পারে, সাধারণ পিপেট এবং দাগাঙ্কিত পিপেট। সাধারণ পিপেটের একটাই মাত্র দাগ থাকে এবং আয়তনটা নির্দিষ্ট করা থাকে, আর দাগাঙ্কিত পিপেটের বেশ কতগুলো দাগ থাকে এবং এদেরকে আরও ছোট ছোট দাগে ভাগ করা থাকে। দাগাঙ্কিত পিপেট দ্বারা আমরা একটা তরলকে বিভিন্ন আয়তনে পরিমাপ করে এখান থেকে স্থানান্তর করতে পারি, কিন্তু সাধারণ পিপেট দ্বারা মাত্র একটাই আয়তনের, যেমন বাম পাশে সাধারণ পিপেট, এইটা দ্বারা আমরা 10 মিলিলিটার আয়তনের পরিমাপ করতে পারি যে কোনো তরল। এর থেকে কম বেশি আর করা সম্ভব নয় নির্ভুলভাবে। কিন্তু ডান পাশে খতে যেটা দাগাঙ্কিত বা গ্রাজুয়েটেড পিপেট, এইটার সাহায্যে আমরা এটাও 10 মিলিলিটার, এখান থেকে আমরা 6 মিলিলিটার, 4 মিলিলিটার বা যে কোনো পরিমাপ, অর্থাৎ 0 থেকে 10 মিলিলিটারের ভিতরে যে কোনো পরিমাপের তরলকে আমরা পরিমাপ করতে পারি এই দাগাঙ্কিত পিপেটের সাহায্যে। এই হচ্ছে দুই প্রকার পিপেটের যে সুবিধা বা এইটার ব্যবহার। সাধারণ পিপেটের দুই মুখ খোলা, নিচের মুখটি অপেক্ষাকৃত বেশি সরু এবং মাঝখানে মোটা বাল্ব থাকে। উপরের দিকে নলের চারপাশে একটি দাগ দিয়ে পিপেটের আয়তন নির্ধারণ করা থাকে। সাধারণত 10 মিলিলিটার ও 25 মিলিলিটার আয়তনের পিপেট ব্যবহার করা হয়। পিপেটের গায়ে টিডি দ্বারা টু ডেলিভার বোঝানো হয়, অর্থাৎ এই কাচের যন্ত্রপাতিগুলোর কিছুর গায়ে দেখবা টিডি, আবার কিছু যন্ত্রের গায়ে দেখবা টিসি লেখা। যেগুলোর গায়ে টিডি থাকে এরা টু ডেলিভার, অর্থাৎ তরলকে ডেলিভার দিয়ে থাকে, এক পাত্র থেকে অন্য পাত্রে আমরা নিয়ে থাকি। আর টিসি লেখা থাকে তার অর্থ হচ্ছে টু কন্টেইন, অর্থাৎ যে সকল কাচপাত্র তরল ধারণ করে রাখে দীর্ঘ সময় বা ওই তরল ধারণ করে রাখার জন্য ব্যবহৃত হয়, তাদের গায়ে টিসি লেখা থাকে। এ ধরনের যন্ত্র আমরা সামনে দেখব। তো এখানে দাগাঙ্কিত পিপেট দিয়ে যে কোনো আয়তনের তরল বা প্রস্তুত দ্রবণ পরিমাপ করা যায়। তরল স্থানান্তরের সময় পিপেটে কখনো ঝাঁকুনি বা ফু দিতে নেই, অর্থাৎ তরল পিপেটের শেষ ড্রপ পড়ার জন্য এতে কখনো ফু দেওয়া যাবে না বা ঝাঁকুনি দেওয়া যাবে না। শুধু পিপেটের অগ্রভাগ কনিক্যাল ফ্লাস্ক বা পরিমাপক ফ্লাস্কের গায়ে স্পর্শ করাই যথেষ্ট। স্পর্শ করলেই সর্বশেষ ড্রপটা ওই পাত্রে চলে যাবে। সাকিং কাজটা মুখ দিয়ে না করে রাবার সাকার বা পিপেট ফিলার দিয়ে করতে হবে, অর্থাৎ পিপেটে তরল পদার্থ উঠানোর জন্য পরিবহনের সুবিধার্থে বা স্থানান্তরের সুবিধার্থে তরল পদার্থ যে উঠাতে হয় এটা মুখ দিয়ে টানা যাবে না, এটার পরিবর্তে সাকার থাকে, রাবার ছাকার বা পিপেট ফিলার ড্রপার টাইপের, এইগুলো ব্যবহার করতে হবে। এই হচ্ছে পিপেট সংক্রান্ত আমাদের আলাপ আলোচনা। আমরা দেখি এরপরে কি ধরনের কাচের যন্ত্র আছে। এরপরে যে কাচের যন্ত্রটা আমরা দেখতে পাচ্ছি
সেটা হচ্ছে মাপচং বা মেজারিং সিলিন্ডার। তোমরা দেখো ডান পাশে কতগুলো মাপচংয়ের ছবি দেওয়া আছে এবং এদের আয়তনও দেয়া আছে। এর গায়ে লেখা আছে, এটাকে বলা হয় মাপচং বা মেজারিং সিলিন্ডার। মাপচং এর সংজ্ঞা বা এখানে বর্ণনা আমরা দেখতে পাচ্ছি, এক মুখ খোলা ও এক মুখ বন্ধ দাগ কাটা বিভিন্ন আয়তনের কাচের মোটা নলকে মেজারিং সিলিন্ডার বা মাপচং বলে। সিলিন্ডারের গায়ে সেন্টিমিটার কিউব বা মিলিলিটারে দাগ অঙ্কিত থাকে, ফলে একটি সিলিন্ডার দ্বারা বিভিন্ন আয়তন পরিমাপ করা যায়। এটি দ্বারা সর্বনিম্ন 1 মিলিলিটার তরল পরিমাপ করা যায়। তবে তরল পৃষ্ঠটানের কারণে সারফেস টেনশন বা পৃষ্ঠটানের কারণে সিলিন্ডারের গায়ে তরলের উচ্চতা কিছুটা বেশি দেখায়। এজন্য মেজারিং সিলিন্ডার দ্বারা তরল পদার্থ নির্ভুল পরিমাপের নিয়ম হলো তরলের সর্বনিম্ন বক্রতল বা লোয়ার মিনিস্কাস এর পার্ট নেয়া। অর্থাৎ কাচের যন্ত্র, এর দ্বারা কোনো তরলে যদি উপরের দিকে উঠে যায় পৃষ্ঠটানজনিত কারণে, তাহলে যে অবতল থাকে বা লোয়ার বক্রতল থাকে সেই বরাবর পার্টটা নিতে হবে, যাতে নির্ভুল পার্ট আমরা পেতে পারি বা পরিমাপটা নির্ভুল থাকে। এই হচ্ছে মাপচং বা মেজারিং সিলিন্ডার সংক্রান্ত আলোচনা। আমরা দেখি এর পরবর্তী যে কাচের যন্ত্র, সেটা হচ্ছে মাপন ফ্লাস্ক। মাপন ফ্লাস্ক বিভিন্ন আয়তনের হতে পারে। এখানে 50 মিলিলিটার, 250 মিলিলিটার এবং 1000 মিলিলিটার বা 1 লিটার আয়তনের তিনটা মাপন ফ্লাস্ক ছবিতে আমরা দেখতে পাচ্ছি। তো মাপন ফ্লাস্ক হচ্ছে সরু গলাযুক্ত গোলাকার কাচের পাত্র। এটাকে বলা হচ্ছে মেজারিং ফ্লাস্ক বা মাপন ফ্লাস্ক। ডেস্কের উপর যাতে সহজে রাখা যায়, এজন্য ফ্লাস্কের তলা চ্যাপ্টা বা সমতল আকৃতির হয়ে থাকে। এটি বিভিন্ন আয়তনের, যেমন 50 সেন্টিমিটার কিউব, 100 সেন্টিমিটার, 250 সেন্টিমিটার, 400, 500, 750 সেন্টিমিটার কিউব এবং সর্বোচ্চ 1 ডেমি কিউব বা 1 লিটার পর্যন্ত হয়। এর মুখে গ্লাস স্টপার থাকে। নির্দিষ্ট আয়তনের বিভিন্ন প্রমাণ দ্রবণ তৈরি করার জন্য বিভিন্ন মেজারিং ফ্লাস্ক বা আয়তনিক ফ্লাস্ক ব্যবহৃত হয়। অর্থাৎ আমরা যদি কোনো একটা দ্রবণ তৈরি করতে চাই যেটার ঘনমাত্রা আমরা জানি, এই জানা ঘনমাত্রার দ্রবণ তৈরি করার জন্য এই মেজারিং ফ্লাস্ক ব্যবহৃত হয়ে থাকে। সরু গলাযুক্ত নলের মাঝামাঝি স্থানে চারদিকে ঘিরে একটি দাগ দিয়ে ফ্লাস্কের আয়তন নির্দিষ্ট করা হয়। ফ্লাস্কের গায়ে টিসি প্রতীক দ্বারা টু কন্টেইন বোঝানো হয়, অর্থাৎ এই মাপন ফ্লাস্ক বিভিন্ন তরল ধারণ করে থাকে। এই হচ্ছে মেজারিং ফ্লাস্ক বা মাপন ফ্লাস্ক। আমরা প্রত্যেকটা যন্ত্রের ক্ষেত্রে আসলে ধোয়ার যে নিয়ম, সেটা হচ্ছে ব্যবহারের পূর্বে এটা প্রথমে ট্যাপের পানিতে ধুতে হবে, তারপরে ক্রোমিক অ্যাসিড দ্বারা ধুয়ে নেওয়া যায় এবং সবশেষে পাতিত পানি দ্বারা ধুয়ে পানি শুকায় নিয়ে ব্যবহার করতে হবে। এবং এটার ব্যবহার শেষেও ঠিক একইভাবে ট্যাপের পানি দ্বারা ধুতে হবে এবং শেষে ক্রোমিক অ্যাসিড দ্বারা ধুয়ে পাতিত পানি দ্বারা আবার ধুতে হবে। ধোয়ার পরে এটা শুষ্ক করে রেখে দিতে হবে। আর আমরা যে দ্রবণটা তৈরি করছি, এটা যদি পাত্রে থেকে যায়, তাহলে পাত্রটাকে দ্রবণ সহ নির্দিষ্ট স্থানে সংরক্ষণ করতে হবে। দ্রবণ ব্যবহার করতে করতে যখন এই দ্রবণটা শেষ হয়ে যায়, তখন এটা পরিষ্কার করার জন্য এই স্টেপগুলো ফলো করতে হবে। এই হচ্ছে মাপন ফ্লাস্ক সম্পর্কিত আলাপ আলোচনা। আমরা দেখি এরপরে আছে কনিক্যাল ফ্লাস্ক। এই কনিক্যাল ফ্লাস্ক আমরা ডান পাশে দেখতে পাচ্ছি তিনটা ছোট বড় মাঝারি ভিন্ন আয়তন তিনটা কনিক্যাল ফ্লাস্ক। কনিক্যাল ফ্লাস্ক হচ্ছে যে ফ্লাস্কের নিচের অংশ মোটা, তলা চ্যাপ্টা, উপরের অংশ অপেক্ষাকৃত সরু থাকে, তাকে কনিক্যাল ফ্লাস্ক বলে। আয়তনিক বিশ্লেষণে আমরা যেমন বুরেট ব্যবহার করছিলাম টাইট্রেশন প্রক্রিয়ায়, ঠিক সেই টাইট্রেশনে আয়তনিক বিশ্লেষণের টাইট্রেশনে বিক্রিয়া কনিক্যাল ফ্লাস্কে ঘটানো হয়। অর্থাৎ বুরেট থেকে একটা দ্রবণ কনিক্যাল ফ্লাস্কের দ্রবণের সাথে মিশ্রিত করা হয়। এর আয়তন 250 মিলিলিটার বা ছোট বড় বিভিন্ন হতে পারে, যেমন 50 মিলিলিটার, 100 মিলিলিটার, 500 মিলিলিটার বা 1 লিটার পর্যন্ত হতে পারে এই কনিক্যাল ফ্লাস্কের আয়তন। জার্মান রসায়নবিদ এমিল এরলেনমায়ার এর নাম অনুসারে একে এরলেনমায়ার ফ্লাস্কও বলা হয়। অর্থাৎ কনিক্যাল ফ্লাস্কের আরেকটা নাম এরলেনমায়ার ফ্লাস্ক। গুরুত্বপূর্ণ ইনফরমেশন, এটা মনে রাখবে। এটা এরলেনমায়ার 1860 সালে ডিজাইন করেন এই কনিক্যাল ফ্লাস্কের। এরপরে আমরা দেখি কি ধরনের কাচের যন্ত্র। এরপরে যেটা আছে সেটা হচ্ছে ওয়াশ বোতল। অর্থাৎ বিভিন্ন যন্ত্রপাতি ধৌত করার জন্য যে পানি দরকার হয় বা পাতিত পানি দরকার হয়, সেই পাতিত পানিটা যে বোতলে রাখা হয় সেটা হচ্ছে ওয়াশ বোতল। অর্থাৎ পরিষ্কার পানি নেয়ার জন্য
বা তরল নেয়ার জন্য সেই তরলটা যে পাত্রে রাখা আছে আগে থেকে সেই পাত্রটাকেই বলা হয় অস বোতল। এই অস বোতল তোমার এখানে 100 মিলিলিটার, 250 মিলিলিটার, 500 মিলিলিটার বা 1 লিটার মাপের হতে পারে। আমরা দেখছি একটি বোতলের মুখে রবার কর্ক লাগিয়ে কর্কের ছিদ্র দিয়ে 45 ডিগ্রি কোণে বাঁকানো নল প্রবেশ করিয়ে ওয়াশ বোতল প্রস্তুত করা হয়। ছবিতে তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা বোতলেই নল প্রবেশ করানো আছে এবং এই নলটা উপরের দিকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁকানো আছে। বিভিন্ন যন্ত্রপাতি ধৌতকরণ ও প্রমাণ দ্রবণ তৈরি করার সময় ওয়াশ বোতল থেকে পাতিত পানি যোগ করে ফানেলে লেগে থাকা রাসায়নিক বস্তুকে ধুয়ে ফ্লাস্কে নেওয়া হয়। অর্থাৎ কোনো একটা পদার্থ এক পাত্র থেকে অন্য পাত্রে নেওয়া বা ধৌত করার জন্য বা প্রমাণ দ্রবণ তৈরি করার জন্য, অর্থাৎ বিভিন্ন ক্ষেত্রে যে পাতিত পানি বা ডিস্টিল ওয়াটার দরকার হয় সেটা আমরা ওয়াশ বোতল থেকে নিয়ে থাকি বা ব্যবহার করে থাকি এবং ওয়াশ বোতলে আগে থেকেই এই ডিস্টিল ওয়াটার রাখা হয়ে থাকে। প্রমাণ দ্রবণ তৈরির শেষ পর্যায়ে নির্ধারিত দাগ পর্যন্ত পূর্ণ করার জন্য ওয়াশ বোতল থেকে ফোঁটায় ফোঁটায় পাতিত পানি যোগ করা হয়। আমরা যদি হাতে দেই, কোনো কিছু দিয়ে ঢেলে যদি পাতিত পানি যোগ করতে যাই তাহলে আয়তনটা বেশি হয়ে যেতে পারে প্রমাণ দ্রবণের নির্দিষ্ট লেভেল অপেক্ষা, কিন্তু যদি ওয়াশ বোতল থেকে পানি দেই তাহলে এখান থেকে ফোঁটায় ফোঁটায় পানি যোগ করা সম্ভব, অর্থাৎ এই পরিমাপে ভুল হওয়ার সম্ভাবনা বেশ কমে যায়। এই একটা বিষয়। ওয়াশ বোতলের আয়তন 100 মিলিলিটার হতে 1 লিটার পর্যন্ত বা প্রয়োজন অনুসারে তারও বেশি হতে পারে। এই হচ্ছে ওয়াশ বোতল, যেটা ল্যাবরেটরিতে ব্যবহৃত হয় এবং তার ব্যবহার বা কার্যক্রম। এরপরে ফানেল। আমরা ফানেল খুবই একটা কনভেনিয়েন্ট একটা যন্ত্র, অর্থাৎ সুবিধাজনক। আমরা যদি এক বোতল থেকে অন্য বোতল বা একটা পাত্র থেকে অন্য পাত্র, যে পাত্রগুলোর মুখ খুব সরু বা চিকন থাকে, সেক্ষেত্রে যদি তরল পদার্থ ঢালতে যাই তাহলে আমাদের হাতের কম্পন বা ধাক্কা বা অন্য যে কোনো কারণে পড়ে যেতে পারে, বাইরে যেতে পারে, যেটা খুব রিস্কি। এই অসুবিধা অ্যাভয়েড করার জন্য বা এটাকে সুবিধায় নিয়ে আসার জন্য এই ফানেল ব্যবহৃত হয়। আমরা যে যন্ত্রে যে পাত্রে এই তরলটা ঢালবো সেই পাত্রের মুখে ফানেলটা বসাই দেওয়া হয়, তারপরে অন্য পাত্র হতে তরল এই ফানেলের ভিতরে ঢাললে ফানেলের বড় মুখে ঢালা খুব সহজে সমস্যা থাকে না, ঝুঁকি থাকে না, এবং নিচের দিকে ফানেলের সরু মুখ দ্বারা সেটা অন্য পাত্রে স্থানান্তরিত হয়। তো আমরা দেখি ফানেল গোলাকার বড় মুখ ক্রমে কোণাকৃতির সরু মুখ বিশিষ্ট হয়ে নলের সাথে যুক্ত থাকে, যা বিভিন্ন তরল পদার্থ স্থানান্তরে ব্যবহৃত হয়। এটি প্লাস্টিক বা কাঁচের তৈরি ছোট বড় বিভিন্ন আকারের হতে পারে। ফানেল প্লাস্টিকেরও হতে পারে, কাঁচের তৈরিরও হতে পারে, ছোট বড় বিভিন্ন আকারের হয়ে থাকে। সরাসরি রাসায়নিক বস্তুর ভর পরিমাপ করে প্রমাণ দ্রবণ তৈরির সময় ফানেল ব্যবহৃত হয়। অর্থাৎ আমরা যখন প্রমাণ দ্রবণ তৈরি করি সেক্ষেত্রে ফানেল ব্যবহৃত হয়ে থাকে। তরল পদার্থ এক পাত্র হতে অন্য পাত্রে নিরাপদে ঢালার সময় ফানেল ব্যবহৃত হয় যেন বাইরে না পড়ে বা ছিটকে না যায়। ব্যবহার শেষে এটিকে নির্দিষ্ট জায়গায় রাখতে হয়। শুধু এটা না, যে সকল যন্ত্রপাতি ব্যবহার করে সেটাতে কোনো রাসায়নিক পদার্থ আর সংরক্ষিত থাকে না বা জমে থাকে না, অর্থাৎ ব্যবহার করে ওইটা শেষ হয়ে যায়, তখন সেই সকল যন্ত্রপাতি নির্দিষ্টভাবে পরিষ্কার করে শুকায়ে তারপরে তাদের যে নির্ধারিত জায়গা সেখানে রাখতে হয়। এই হচ্ছে ফানেল সংক্রান্ত আলোচনা। আমরা এরপরে দেখি, এরপরে আছে বিকার। অর্থাৎ বিকার বিভিন্ন ক্ষেত্রে এটা তরল পদার্থ ধারণে বা বিভিন্ন প্রয়োজনে ব্যবহৃত হয়ে থাকে। এখানে দুইটা বিকারের ছবি আমরা দেখতে পাচ্ছি। বিকার খুব গুরুত্বপূর্ণ একটা কাঁচ যন্ত্র। দেখো, কাঁচ বা প্লাস্টিকের তৈরি বিভিন্ন আকার ও আয়তনের পাত্র যার গায়ে আয়তনের পরিমাণ দাগ অঙ্কিত থাকে, এটা হচ্ছে বিকার। বিক, BEAK, এই বিক শব্দের অর্থ হচ্ছে ঠোঁট বা পাখির ঠোঁট। বিকারের উপরের দিকে একটা পাখির ঠোঁটের মতো তরল পদার্থ ঢালার একটা অংশ এইভাবে থাকে, বাঁকানো থাকে, এই জন্য সেই বিক থেকে এটাকে বলা হয় বিকার। এখানে দেখো, তরল পদার্থ ঢালার জন্য বিকারের মুখ পাখির ঠোঁটের মতো হয়ে থাকে। বিভিন্ন রাসায়নিক তরল ও কঠিন পদার্থ ধারণ করে থাকে এই বিকার। পাইরেক্স কাঁচ নির্মিত বিকার রাসায়নিক পদার্থ উত্তপ্তকরণে ব্যবহৃত হয়। পাইরেক্স কাঁচ আমরা কাঁচের ক্লাসিফিকেশন পড়ে আসছি, সফট গ্লাস এবং পাইরেক্স গ্লাস এই দুই ধরনের। তো পাইরেক্স কাঁচ হচ্ছে অধিক তাপসহ এবং শক্ত। পাইরেক্স নির্মিত বিকার আমরা বিভিন্ন তরল পদার্থ বা কঠিন পদার্থ উত্তপ্তকরণে ব্যবহার করতে পারি। উত্তপ্তকরণে বিকারের অর্ধাংশ পরিমাণ তরল পদার্থ নিতে হয়, এটা একটা গুরুত্বপূর্ণ কথা। অর্থাৎ বিকারের অর্ধেকের বেশি কিন্তু নেওয়া যাবে না, তাহলে ছিটকে বা ফুটে তরল পদার্থ বাইরে চলে আসতে পারবে। এজন্য বিকারের যে আয়তন থাকবে সেই আয়তনের অর্ধেক পরিমাণ তরল পদার্থ নিতে হবে। প্লাস্টিকের বিকার কখনো উত্তপ্তকরণে ব্যবহার না করা হয় সে বিষয়ে সাবধান থাকতে হবে।
প্লাস্টিক এটার দহন ক্ষমতা, তাপ সহ্যকরণ ক্ষমতা কম, গলে যেতে পারে। এই জন্য প্লাস্টিকের বিকারের জন্য আবার ভুলক্রমে আমরা উত্তপ্তকরণে ব্যবহার না করে এটা সাবধান থাকতে হবে। বিকারের উপরের মুখ খোলা ও সহজে পরিষ্কার যোগ্য হওয়ায় বহুল ব্যবহৃত হয়ে থাকে, অর্থাৎ বিকার বেশ বেশি পরিমাণে ব্যবহৃত হয় কারণ এর উপরের মুখ খোলা এবং খুব সহজে এটাকে পরিষ্কার করা যায়। এরপরে আছে টেস্ট টিউব। বিভিন্ন টেস্ট টিউবের ব্যবহার বা আকার আমরা দেখি। টেস্ট টিউব বা পরীক্ষা নল যেটা, অর্থাৎ যেটাতে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া ঘটানো হয়, উত্তপ্ত করা হয় বা আরও বিভিন্ন বিষয় দেখা হয়। দেখো, আমরা বিভিন্ন ব্যাসের মোটা প্লাস্টিক বা কাঁচনল যার নিচের অংশ গলীয় ও আবদ্ধ বিভিন্ন বিক্রিয়া সংগঠন, উত্তপ্তকরণ, মজুদ দ্রবণ সংরক্ষণ ও অন্যান্য কাজে ব্যবহৃত হয়ে থাকে। উত্তপ্ত কারণে যে টেস্ট টিউব ব্যবহৃত হয় সেটা পাইরেক্স কাঁচ নির্মিত হতে হবে যাতে তাপ সহ হয়। উত্তপ্তকরণের জন্য টেস্ট টিউবের 1/4 তরল পদার্থ নিতে হয়। দেখো, বিকারের ক্ষেত্রে আমরা উত্তপ্তকরণের জন্য তরল পদার্থের আয়তন বলা ছিল অর্ধেক অংশ। টেস্ট টিউবের ক্ষেত্রে সেটা বলা হচ্ছে 1/4 অর্থাৎ 4/1 এটা গুরুত্বপূর্ণ তথ্য, এটা অবজেক্টিভের জন্য গুরুত্বপূর্ণ এবং বাস্তবে যখন পরীক্ষাগারে তোমরা পরীক্ষা করবে সেক্ষেত্রেও এই তথ্যগুলো গুরুত্বপূর্ণ, এগুলো ভালোভাবে মনে রাখবে। তো টেস্ট টিউবের 1/4 তরল পদার্থ নিয়ে বুনসেন শিখায় আনুমানিক 45 ডিগ্রি কোণে ক্লাম দিয়ে ধরতে হয়। বুনসেন শিখায় তুমি একেবারে সোজা সোজা ধরতে পারবে না, তাহলে তোমার হাতে তাপ লাগবে। এই জন্য এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে টেস্ট টিউবের নিচের অংশটা বুনসেন শিখায় ধরতে হয়। এই সময় টেস্ট টিউবের মুখ যেদিকে থাকে সেদিকে যেন কোনো সহপাঠী না থাকে সেটা খেয়াল রাখতে হবে। অর্থাৎ তোমার অন্যান্য সহপাঠীরা যেদিকে আছে টেস্ট টিউবের মুখটা যেন সেদিকে না যায়, এই বিষয়টাও খেয়াল রাখতে হবে। তা না হলে এখান থেকে ছিটকে বা বাষ্প সহপাঠীর গায়ে লাগতে পারে, কোনো দুর্ঘটনা ঘটতে পারে। কারণ কোনো কঠিন পদার্থের তাপ বিয়োজনে নির্গত গ্যাস তরলের বা বাষ্প বা বাম্পিং হওয়া ছিটকানো তরল মুখমণ্ডল বা গায়ে এসে লাগতে পারে, রাইট। কঠিন পদার্থের ক্ষেত্রে গ্যাস বা তরল পদার্থের ক্ষেত্রে গ্যাসও যেতে পারে বা বাষ্প বা তরল পদার্থ ছিটকে যেয়ে সহপাঠীদের গায়ে লাগতে পারে। এই জন্য টেস্ট টিউব তাপ দেওয়ার সময় এর মুখ যাতে কোনো সহপাঠীর দিকে না থাকে সেই বিষয়টা খেয়াল রাখতে হবে। এরপরে পোরসেলিন বাটি, অর্থাৎ আমরা এখন দেখব যে যন্ত্রটা সেটা হচ্ছে পোরসেলিন বাটি বা পোরসেলিন বোল। পোরসেলিন বাটি সিরামিকের তৈরি, সাদা বর্ণের হয়ে থাকে। ব্যবহারের উদ্দেশ্য অনুসারে বাটি ছোট বড় বিভিন্ন আকারের হয়। পোরসেলিন বাটি উত্তপ্তকরণ, গাঢ়ীকরণ, রাজঅম্লের বস্তুর দ্রবণ তৈরিতে ব্যবহৃত হয়। অর্থাৎ এটা কোনো পদার্থকে উত্তপ্ত করার জন্য বা ঘন করার জন্য, গাঢ়ীকরণের জন্য, অথবা রাজঅম্লে, এটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড, ঘন নাইট্রিক অ্যাসিড ও ঘন হাইড্রোক্লোরিক অ্যাসিডের মিশ্রণ, রাজঅম্ল, এদের বস্তুর দ্রবণ তৈরিতে পোরসেলিন বাটি ব্যবহৃত হয়ে থাকে। পোরসেলিন বাটি তার জালি বা ধারকের উপর রেখে বুনসেন শিখায় তাপ দেওয়া হয়। বিভিন্ন কঠিন পদার্থের পেষণ ও চূর্ণীকরণে পোরসেলিন বাটি ব্যবহৃত হয়। দেখো, এটা তাপ দেওয়ার জন্য ধারক দ্বারা এটা ধরে রাখা যায় অথবা তার জালির উপরে রেখে তাপ দেওয়া হয় বুনসেন শিখায়। এবং বিভিন্ন পদার্থের পেষণ বা চূর্ণীকরণ, এর ডান পাশে দেখো পোরসেলিন বাটি, বিভিন্ন আকারের পোরসেলিন বাটি দেখা যাচ্ছে এবং একটা বাটিতে পেশক আছে, অর্থাৎ একটা দণ্ডাকৃতির, মাথাটা একটু বড় করে দেয়। এইটা দ্বারা বিভিন্ন কঠিন পদার্থ পেষণ ও চূর্ণীকরণ বা গুঁড়াকরণে ব্যবহার করা যায়। ঢাকনাযুক্ত পোরসেলিন বাটিকে ক্রুসিবল বলে। ক্রুসিবল খুব গুরুত্বপূর্ণ একটা টার্ম। ক্রুসিবল, ক্রুসিবল কি, ল্যাবরেটরিতে ক্রুসিবল শব্দটা তোমরা পেয়ে বলবে এই জিনিসটা কি। এই ক্রুসিবল হচ্ছে ঢাকনাযুক্ত যে পোরসেলিন বাটি সেইটাকে বলা হয় ক্রুসিবল। বিভিন্ন ধাতু গলানোর জন্য ক্রুসিবলে তাপ দেওয়া হয়। এছাড়া সিরামিকের বিকার ও অন্যান্য পাত্রও আছে। এই মগ আকৃতির 500 মিলিলিটার লেখা, এটা হচ্ছে সিরামিকের বিকার যেটা হাতলও আছে, অর্থাৎ খুব সহজে ধরা যায় যাতে তাপ সরাসরি হাতে না লাগে। এই হচ্ছে পোরসেলিন বাটি সংক্রান্ত আলোচনা। আমরা দেখি এরপরে কি আছে। এরপরে আছে ওয়াটার বাথ বা পানিগাহ। এটাও এক ধরনের যন্ত্র যেটা ল্যাবরেটরিতে ব্যবহৃত হয়। আমরা দেখি ওয়াটার বাথ হলো পানিকে উত্তপ্ত করার পাত্র যার মুখে ধারক রূপে বড় থেকে ছোট আকারের কয়েকটি ধাতব পাত্র পরপর বসানো যায়। এই পাতগুলি দ্বারা পাত্রের মুখ প্রয়োজন অনুযায়ী ছোট বড় করা হয়, অর্থাৎ একাধিক পাত্র পরপর বসানোর সিস্টেম হচ্ছে পাত্রের মুখ ছোট বড় করা এবং বিভিন্ন আয়তনের পাত্র এর উপরে রেখে পানিগাহে তাপ দেয়া।
উদ্বায়ী জৈব যৌগ প্রস্তুতি, দাহ্য পদার্থকে উত্তপ্তকরণ, সব জায়গায় সুষমভাবে তাপ প্রদান প্রভৃতি কাজে ওয়াটার বাথ খুবই উপযোগী। এই ওয়াটার বাথে কেন তাপ দেওয়া হয়? আমরা তো টেস্ট টিউবেও তাপ দিতে পারি, কিন্তু দেখো উদ্বায়ী জৈব যৌগ যেগুলো উড়ে যায় এদেরকে ঢেকে রেখে বা আটকে রেখে ওয়াটার বাথে, এবং দাহ্য পদার্থ যেগুলো আগুনের সংস্পর্শে জ্বলে ওঠে, তো শিখায় যদি তাপ দেওয়া হয় সেক্ষেত্রে এই ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, আগুনের সংস্পর্শে আগুন ধরে যেতে পারে। এই জন্য ওয়াটার বাথে যদি তাপ দেওয়া হয় তাহলে উত্তপ্ত পানির থেকে তাপ পায়, এখানে আগুনের শিখা থাকে না, এই একটা সুবিধা। আবার সব জায়গায় সুষমভাবে তাপ প্রদান, যদি পানিতে কোনো পদার্থ কোনো একটা পাত্রকে ডুবাই রেখে ওই পদার্থে সব জায়গায় সমভাবে তাপ দেওয়া যায়, কিন্তু যদি শিখায় ধরি আমরা শিখার কাছাকাছি বা তলার দিকে তাপ বেশি পাই, উপরের দিকে কম পাই। এই জন্য সুষমভাবে তাপ প্রদানের কাজে ওয়াটার বাথ বা পানিগাহ খুবই উপযোগী। এই তিনটা অর্থাৎ উদ্বায়ী জৈব যৌগ প্রস্তুতি, দাহ্য পদার্থ উত্তপ্তকরণ ও সুষমভাবে তাপ প্রদান, এই ওয়াটার বাথের তিনটা সুবিধা ভালোভাবে মনে রাখবে। আধুনিক বড় ওয়াটার বাথে স্টিম দ্বারাও উত্তপ্ত করা যায়, যাকে স্টিম বাথ বলে, অর্থাৎ জলীয় বাষ্প বা স্টিম থাকবে যে বাথে, এবং তার ভিতরে অন্য একটা পদার্থের পাত্র রেখে স্টিম বাথ দ্বারাও উত্তপ্ত করা যায়। ওয়াটার বাথে বুনছেন শিখা বা আধুনিক ওয়াটার বাথে বৈদ্যুতিকভাবে তাপ দেওয়া হয়, অর্থাৎ ওয়াটার বাথের নিচে বুনছেন শিখা দ্বারাও তাপ দেওয়া যায় বা আধুনিক ওয়াটার বাথে বৈদ্যুতিকভাবে তাপ দেওয়া যায়। সব ওয়াটার বাথের সর্বোচ্চ তাপমাত্রা 99 ডিগ্রি পর্যন্ত হয়ে থাকে, অর্থাৎ 99 ওয়াটার বাথের তাপমাত্রা 99 ডিগ্রি সেলসিয়াস বা 99 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে। তার উপরে গেলে তো বাষ্প হয়ে যাবে, এবং আমরা একটু আগে দেখলাম বাষ্প দ্বারা যদি তাপ দেওয়া হয় যেটাকে স্টিম বাথ বলে, তাহলে স্টিম বাথের টেম্পারেচার তোমার 100 ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে হতে পারে, যেখান থেকে পানির স্টিম বা বাষ্প উৎপন্ন হবে। সুতরাং এই হচ্ছে ওয়াটার বাথ এবং স্টিম বাথ সংক্রান্ত আলোচনা। এখান থেকে এই তথ্য 99 ডিগ্রি সেলসিয়াস এটা মনে রাখবে। টেস্ট টিউব তাপ দেওয়ার ক্ষেত্রে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ধরে রাখতে হয়, বা ওয়াশ বোতলের কাঁচ নলটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। বিকারে আমরা তরল পদার্থ বিকারের অর্ধেক আয়তন পরিমাণে নিতে হয়, এবং টেস্ট টিউবের 1/4 নিতে হয়। এই বিভিন্ন যন্ত্রের আলোচনায় আমরা যে গুরুত্বপূর্ণ ডাটা বা তথ্যগুলো পড়লাম, এগুলো সব তোমরা খুব ভালোভাবে মনে রাখবে এবং পড়াশোনা করবে। আর দুইটা বিষয় আছে, আমরা দেখি এই দুইটা বিষয় এই ক্লাসটাতে শেষ করে দিতে পারে কিনা। একটু বড় হয়ে যাচ্ছে, তারপরে দেখা যাক। দেখো এরপরে আছে ত্রিপদ স্ট্যান্ড ও অ্যাসবেস্টস তার জালি। ত্রিপদ স্ট্যান্ড হচ্ছে লোহার একটা স্ট্যান্ড যার উপরে অ্যাসবেস্টসের প্রলেপযুক্ত একটা তার জালি রাখা হয়। ডান পাশের ছবিটাতে তোমরা দেখতে পাচ্ছ আশা করি। এই ত্রিপদ স্ট্যান্ড বা অ্যাসবেস্টস তার জালির উপরে কাচের বিকার রেখে নিচে বুনসেন শিকা আছে, গ্যাসের শিকা, এখান থেকে তাপ প্রদান করা হয়। ট্রাইপড অ্যান্ড অ্যাসবেস্টস নেট আমরা দেখি বিভিন্ন পদার্থকে তাপ দিতে পাত্রটিকে বুনসেন শিকার উপরে বসাতে হয়। ত্রিপদ স্ট্যান্ড দরকার হয়, অর্থাৎ বুনসেন শিকার উপরে বসাতে সরাসরি তো বসানো যায় না, এই জন্যই ত্রিপদ স্ট্যান্ড দরকার হয়। ত্রিপদ স্ট্যান্ডের উপর অ্যাসবেস্টস প্রলেপযুক্ত তার জালি থাকে যার উপর পাত্র বসানো থাকে। অ্যাসবেস্টস প্রলেপ দিলে তাপটা সব দিকে ছড়াই পড়ে এবং ওই অনেক বেশি মাত্রায় তাপটা হয়ে ওই কাঁচের পাত্রে দিয়ে থাকে, এই জন্য অ্যাসবেস্টস প্রলেপ এই তার জালির উপরে দেওয়া হয়ে থাকে। অ্যাসবেস্টস প্রলেপ বুনসেন শিকার তাপকে ছড়িয়ে দিতে ও বৃদ্ধি করতে সহায়তা করে। দেখো এই কথাটাই বলা আছে। গোলতলি ফ্লাস্কে তাপ দেওয়ার সময় তার জালির উপর বসিয়ে পৃথক লম্বা স্ট্যান্ডের সাহায্যে আটকে রাখতে হয়, অর্থাৎ আমরা যদি গোলতলি ফ্লাস্কে তাপ দেই তাহলে সেটাকে তার জালির উপর বসে অন্য একটা স্ট্যান্ডের সাহায্যে আটকে রাখতে হয় যাতে সেটা পড়ে না যায়। এই হচ্ছে ত্রিপদ স্ট্যান্ড এবং তার ব্যবহার। এই ছবি আমরা দেখতে পাচ্ছি। এই সংক্রান্ত বই আরও বিস্তারিত আলোচনা যদি থাকে তোমরা বইটাও একটু দেখবে। আমরা দেখি এরপরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে লিবিক কন্ডেন্সার বা লিবিক শীতক। তোমরা এখানে ছবি দেখতে পাচ্ছ। লিবিক শীতক হচ্ছে পাতন প্রক্রিয়ায় বহুল ব্যবহৃত একটা পাইপ বা যন্ত্র। পাতন প্রক্রিয়া সম্পাদনের ক্ষেত্রে লিবিক শীতক অত্যন্ত প্রয়োজনীয় একটি যন্ত্র। এর ব্যবহার কৌশল সম্পর্কে সঠিক ধারণা না থাকলে একে ব্যবহার করা যায় না এবং কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া যায় না। এই জন্য যে কোনো যন্ত্রের ব্যবহার সম্পর্কে সঠিক ধারণা অবশ্যই থাকতে হবে। সেটা ব্যবহারের পূর্বে যদি ধারণা না থাকে তাহলে তাত্ত্বিক বই পুস্তক পড়ে সেটা ধারণা নিতে হবে, প্র্যাকটিক্যাল বই থেকে অথবা শিক্ষকের কাছ থেকে শুনে তারপরে ব্যবহার করতে হবে। লিভিক শীতকের উপরের মুখ কর্কের সাহায্যে পাতন ফ্লাস্কের সাথে এবং নিচের প্রান্ত সংগ্রাহক পাত্রকে সংযুক্ত করে রাখা হয়। লিভিক শীতকের উপরের মুখ থাকে পাতন ফ্লাস্কের সাথে এবং নিচের মুখ যে পাত্রে গ্যাস বা অন্য পদার্থ সংগ্রহ করা হয় সেই পাত্রের সাথে। দেখো দেখো ছবিতে দেখা যাচ্ছেও সেই বিষয়টা। এরপরে লিবিক শীতকের নিচে আগমন পথের সাথে রাবারের নল দ্বারা ট্যাপের পানি যুক্ত করা হয়। এখানে এই লিবিক শীতকে দেখো দুইটা নল
যুক্ত আছে এবং নিচের দিক দ্বারা ট্যাপের পানি এই নলে ঢুকানো হয় নিচের দিকের এই সংযোগ দ্বারা এবং লিপস্টিক নিচের আগুন পাত্রের রবার ট্যাপের পানিকে যুক্ত করা হয় উপরের নির্গম নলের সাথে অপর একটি রাবার নলকে যুক্ত করা রাবার নলের অপর প্রান্তকে ড্রেনের সাথে সংযোগ দিতে হয় অর্থাৎ নিচের প্রান্ত দিয়ে এখানে ট্যাপের পানি ঢোকে এবং উপরের প্রান্ত দিয়ে ওই ট্যাপের পানি বের হয়ে যায় এখানে তোমার যে গ্যাসটা বের হয়ে আসে সেই গ্যাসটা তাপমাত্রা কমায় ঘনীকরণ বা তরলীকরণের জন্য লিভিক শীতক ব্যবহৃত হয়ে থাকে এবং নিচের দিক দিয়ে ঠান্ডা পানি যত যায় উপরের দিক দিয়ে সেটা তাপ শোষণ করে গরম পানির রূপে বের হয়ে যায় এই হচ্ছে লিভিক শীতক পাতন প্রক্রিয়ায় এভাবেই তরলকে বাষ্পকে পাতিত হতে সহায়তা করে এই হচ্ছে আমাদের বিভিন্ন রাসায়নিক যন্ত্রপাতি সম্পর্কিত আলাপ আলোচনা যেগুলো অধিকাংশই সব কাছের যন্ত্রপাতি ছিল এগুলো আমরা দেখলাম এগুলো ব্যবহারে খুব সাবধানতা অবলম্বন করতে হয় এবং ব্যবহারের পূর্বে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে নিতে হয় ব্যবহার শেষেও ঠিক একইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে শুষ্ক করে নির্দিষ্ট জায়গায় রেখে যেতে হয় তো আজকে এ পর্যন্তই আমাদের এই অনলাইন ক্লাস ল্যাবরেটরির বিভিন্ন যন্ত্রপাতি সম্পর্কে আমরা আলোচনা করলাম বা জানলাম তোমরা এই সংক্রান্ত বইয়ে যদি আরও বিস্তারিত দেওয়া থাকে সেখান থেকে একটু পড়াশোনা করবে আগামী দিন আমরা পরবর্তী অংশ থেকে শুরু করব ইনশাল্লাহ আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ